রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা বলি, আমলা বলি, তারা কি করেন, কিভাবে সম্পদ অর্জন করেন, কতটা সম্পদ অর্জন করেন, আমাদের এক ধরনের ধারণা আছে। আমি যারা মতিউরের কথা বলছি, বাংলাদেশে তো অবৈধ আয় যারা করেছে, জ্ঞাত আয়, বহির্ভূত আয়, ঘুষ, অনিয়ম, দুর্নীতি করে যারা টাকা পয়সা আয় করেছে, সাম্প্রতিক সময়ে পুলিশের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আর আলোচনায় আছে ছাগলকে কেন্দ্র করে একজন রাজস্ব বিভাগের কর্মকর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাতে চলেছি ব্যারিস্টার সুমন ভাই, তিনি সংসদে দাঁড়িয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং দুর্নীতিবাজদের নিয়ে অনেক তথ্য তুলে ধরেছেন। এবং সবথেকে বড় কথা যে এই রাসেল ভাইপার সাপ নিয়ে বর্তমানে নেট দুনিয়া কাঁপছে এবং প্রতিটা মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে ব্যারিস্টার সুমন ভাই সংসদে দাঁড়িয়ে রাসেল ভাইপার সাপ নিয়ে কি তথ্য দিলেন, দর্শক মণ্ডলী সেই কথাগুলো আমরা ধৈর্য সহকারে শুনবো। তাহলে চলেন আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যায়। ব্যারিস্টার সুমন ভাই এই রাসেল ভাইপার সাপ নিয়ে কি কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবার পরিচয় নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফাত তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে দাবি করে আসলেও মতিউর রহমান বলছেন ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয়ও নেই। আমাদের পুরো ফ্যামিলি মর্মাহত, কারণ আমরা এই নামে কাউকে চিনি না এবং জানিও না। এবং আমি এই বিষয়টা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি যে আমার তো এক ছেলে এক মেয়ে। কিন্তু তথ্য প্রমাণ বলছে মতিউর রহমানই ইফাতের বাবা। তথ্য অনুযায়ী মতিউর রহমান বিয়ে করেছেন 2টি। প্রথম স্ত্রী লাইলা কানিজ রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রীর নাম শাম্মী আক্তার শিবলির সন্তানই হলো ইফাত। ইফাতের এসএসসি পরীক্ষার মার্কশিটে দেখা যায় মতিউর রহমান তার বাবা আর মা হলেন শাম্মী আক্তার শিবলি। এদিকে ইফাতের মামা ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ফোনে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানই ইফাতের বাবা। এছাড়া গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন তা তোলা হয়েছে তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেই জাতীয় পরিচয়পত্রেও শিবলির স্বামীর পরিচয় পাওয়া যায় মতিউর রহমানের। এত কিছুর পরও মতিউর রহমান দাবি করছেন ইফাত তার ছেলে নয়। আমার মামাতো বোনের সে ছেলে এবং মতিউর রহমান সাহেবের এনবিআর এর মেম্বার ওনার ছেলে। ইফাতের সাথে যোগাযোগ করতে তার ধানমন্ডির 8 নম্বর সড়কের বাসায় গেলে পাওয়া যায়নি কাউকে। বন্ধ পাওয়া যায় তার ফোন নাম্বারও। এটা তো কোরবানিতে আইয়া আবার চলে গেছে, কোরবানি দিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা কেউ পারমানেন্ট থাকে না। কে থাকতে হেঁটে আমি বলতে পারবো না। হেরা যে কয়জন কি হ্যাঁ জানি না, তার বাবার দেহেই নেই। ওই আপনারা দেখাইছেন ওই ছবিতে এই দেখছি।
এদিকে ফেসবুকে ইফাতের 12 লাখ টাকার ছাগল ও কোটি কোটি টাকার গাড়ির ছবি ভাইরাল হলে প্রশ্ন ওঠে তার বিলাসী জীবনযাপনের অর্থের উৎস নিয়ে। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মতিউর রহমানের ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমিতে রয়েছে জুতার বিশাল কারখানা ও বাগান বাড়ি। তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি নরসিংদীর রায়পুরায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। এছাড়া ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট সহ হাজার কোটি টাকার সম্পদ। মতিউর রহমানের এসব বিষয়ে এনবিআর এর চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে কোনো কথা বলতে চাননি তিনি। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 4 বার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। ইতোমধ্যে দুদক কর্মকর্তারা অভিযোগ যাচাই অনুসন্ধানে মাঠে নেমেছে বলে খবর আসে গণমাধ্যমগুলোতে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা বলি, আমলা বলি, তারা কি করেন, কিভাবে সম্পদ অর্জন করেন, কতটা সম্পদ অর্জন করেন আমাদের এক ধরনের ধারণা আছে। তাদের অসততা সম্পর্কেও আমাদের ধারণা আছে। তাদের নৈতিক মানের কত অবক্ষয় হয়েছে সেটা সম্পর্কেও ধারণা আছে। তারপরও যখন খুব প্রকাশিত হয়ে যায় সেটা নতুন করে আলোচনার দাবি রাখে। আমি যারা মতিউরের কথা বলছি, মতিউর সেই ভদ্রলোক যিনি ইফাত নামে একটা ছেলে যে 12 লাখ টাকায় ছাগল কিনেছিলেন এবং সারা দেশে সেটা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা হয়েছে। জনাব মতিউরের সন্তান বলে যখন প্রচারিত হয়েছে তিনি ডাহা অস্বীকার করেছেন এবং এরপর যা প্রমাণ হলো আমরা এর মধ্যে জেনেছি। তারপরও কয়েকটা কথা একটু বলা দরকার এবং তার সম্ভবত নড়চড় পুরো বন্ধ করে দিয়েছে জনাব নিজাম হাজারী, আওয়ামী লীগ নেতা এবং একজন দামি এমপি। আসবো সেই আলোচনায়ও। একটু ঘটনার প্রেক্ষাপটগুলো দেখি। আমি আবারও বলছি, এটা নিয়ে যতটাই আমরা বলি না কেন এগুলো দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে, এর অনেকগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। প্রাথমিকভাবে যখন তথ্যটা পাওয়া গেল তখন সবাই তাকে জড়িয়ে কথাবার্তা বললেন। তারপর 2-1টা পত্রপত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়ে ভীষণ আবেগী ভাষায়, এবং আবেগী ভাষা আরও অবশ্য পরে দেখেছি, সেই প্রসঙ্গেও আসবো, উনি জানালেন যে এই নামের কাউকে তিনি চেনেনই না। সন্তান হওয়া দূরেই থাকুক, তার সন্তান কারা কারা সেই ফিরিস্তি দিলেন, অনেকে পাবলিশ করলো এবং হম্বিতম্বিও করলেন। উনি সাইবার যে ইউনিট আছে পুলিশের, তাদের কাছে যাচ্ছেন, উনি দেখে নেবেন কারা এসব অপপ্রচার করছে। এরপর উনি একটা টিভিকে সাক্ষাৎকার দেন। আমি সাক্ষাৎকারটা আপনাদের মন্তব্যে দিয়ে দিচ্ছি ভিডিওর, আপনারা একটু দেখবেন প্লিজ। একটা মানুষ, একটা ভণ্ড মানুষ, একটা আপাদমস্তক টাউট বাটপার কিভাবে কথা বলে, কিভাবে কথা আল্লাহর নাম নেয়, একটু দেখা দরকার আছে। এবং অনেক জবাব তার এই ইন্টারভিউটাতে আছে। আমি জানি না ইন্টারভিউটা শেষ পর্যন্ত এখানে থাকবে কিনা। এবং অবিশ্বাস্যভাবে যে চ্যানেলে ইন্টারভিউটা নিয়েছে, প্রশ্নকর্তাকে মনে হচ্ছিল প্রধানমন্ত্রীর সামনে যে ওরকম সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করে সেভাবে প্রশ্ন করছেন। ভেরি সারপ্রাইজিং। এই চ্যানেলটা এরকম একটা ইন্টারভিউ, আমরা বুঝতে পারি যে তার ইমেজ পুনরুদ্ধারের মিশনে এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে। এবং ইন্টারভিউটা শুনলে দেখবেন, আমি 2বার শুনেছি কারণ ট্রেনে কথা বলতে চাই, ওখানে বোঝা যায় যে তারা পরিচিত। কারণ উনি এক পর্যায়ের যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, এটাও একটা স্ট্র্যাটেজিক ভুল। এত বড় হম্বিতম্বি করা আমলা এই স্ট্র্যাটেজিক ভুলগুলো করেন যে আপনি চেনেন আমাকে, এই ধরনের কথা অনেক দিন থেকে এই ধরনের কথাবার্তাও বলছেন। যাই হোক, উনি অস্বীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা প্রমাণ হয়েছে যেটা আমাদের নেটিজেনরা, আমাদের সিটিজেন জার্নালিজম যারা করেন, অনেকে খুব সুন্দর করে বের করে অলমোস্ট কনক্লুডিং পথে বলে দিয়েছেন আগেই যে ইনি মানে ইফাত আসলে জনাব মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। তার আরেকটা সন্তানও এই পক্ষের আছে। মানে একটা মানুষ তার নিজের সন্তানের এক্সিস্টেন্স অস্বীকার করছে। আমরা ট্রোল করি, অনেকেই ট্রোল করছি, আমরা সব কিছু নিয়ে ট্রোল করি যে কিয়ামত চলে আসলো বা পরকাল চলে আসলো যেখানে বাবা সন্তানকে চিনবে না, প্রত্যেকে ইয়ানফসি করবে ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আমরা বলছি, হুইচ আর ফানি ডেফিনেটলি। অনেক কথা বলছি, কিন্তু আসলে আমরা একটু চিন্তা করি তো, একজন বাবা তার নিজের সন্তানকে অস্বীকার করছেন শুধুমাত্র তার এই সংকটটাই উনি পড়বেন না, এই সংকটটা এড়াতে চাচ্ছেন সেই জন্য।
আমি বললাম তো যে আমি বলছি আমাদেরকে খুব সাইবার ট্রাইব্যুনাল দেখাচ্ছি, একটু নিজাম হাজারীকে একটু দেখাক, ওনার হ্যাডাম কত আমরা একটু দেখতেও চাই। আমি ইন্টারভিউটা নিয়ে কয়েকটা কথা বলি, আপনারা দেখবেন প্লিজ। ওখানে উনি কী অর্জন করেছেন, ওনার কত পার্সেন্ট বেশি ট্যাক্স উনি রেভিনিউ কালেক্ট করতে পেরেছেন ইত্যাদি ইত্যাদি কথা বলছেন ক্রমাগত। এবং শেষে একটা পর্যায়ে বলছেনও যে যিনি এত টার্গেট অ্যাচিভ করতে পারে তিনি দুর্নীতি করতে পারেন না। মানে আইদার উনি স্টুপিড অথবা উনি আমাদেরকে স্টুপিড মনে করেন আসলে। কারণ ইদানিং সরকারি চাকরি করতে করা মানে হচ্ছে আর কারো মানুষ মনে করেন না তারা। মানে তারা ভাবতেও পারেন না যে এই দেশেই বহু মানুষ আছে যারা ওই সরকারি চাকরির চেষ্টাও কোনো দিন করে নাই। তারা মনে করে সবাই চেষ্টা করেছে, ফেল করেছে, ওনারা পেরেছেন, এই করেছেন, সাথে টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, আর কাউকে মানুষ মনে হয় না। আপনি যদি আপনার টার্গেট বাড়াতে পারেনও, ওটা আপনি দুর্নীতি করেন না গ্যারান্টি দেয়, এটা যুক্তি হাস্যকর। আগের মতো বেনজিরের টোন পাই, ডেকে জিজ্ঞেস করো, আজিজের টোন পাই, আজিজ বলছে আমার ভাইরা কেউ কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এনে জিজ্ঞেস করে প্রমাণ করেন। কোনো দিন এটা হয়? ঘুষের প্রমাণ এভাবে থাকে। এবং যেটা বলছি লক্ষ্য করার মতো, কথায় কথায় আল্লাহ, কথায় কথায় আল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় বিসমিল্লাহ, কথায় কথায় আল্লাহর নাম। আল্লাহ চাইলে সম্মান দেয়, আল্লাহ চাইলে সম্মান দেবে না। মানে প্রতিটা বাক্যে ছেলে কেমন, প্রমাণ কি? খুব ইন্টারেস্টিং। তার যে সন্তানকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন, তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান, সেই সন্তান এতই পরহেজগার, মানে আউট অফ কনটেক্সট এই কথাগুলো উনি বলছেন, এতই পরহেজগার, সে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে 2 দিন করে রোজা রাখে, এসব বলছেন। এবং একটা পর্যায়ে বলছেন তার ছেলে কতটা আল্লাহ ভীরু, বিয়ের আগে কোনো নারীর চোখের দিকে নাকি সে তাকায়নি। মানে একটা টাউট বাটপার লোকের মুখে এসব আসে এবং এভাবেই তারা, আমি ইদানিং দেখি যে বহু টাউট বাটপারের মুখে আসলে এই ধর্মের কথাবার্তাকে একটা মুখোশ হিসাবে তৈরি করা, তাই করছে, তাই করেছে। আরেকটা মুখোশ আছে তার, সেটাও আসবো, আওয়ামী লীগ একটা চমৎকার মুখোশ তার। সো উনি এগুলো বললেন, ডাহা অস্বীকার করলেন, এবং উনি কিভাবে তার সম্পদ অর্জন করেছেন তার একটা বর্ণনাও দিচ্ছেন। কিভাবে উনি শেয়ার বাজারে, এটাকে এক ধরনের কারসাজি বলা যেতে পারে, উনি করে টাকা করেছেন বলে দাবি করছেন। এবং আমি এই প্রসঙ্গে একটা চমৎকার স্টেটাস দিয়েছেন আমাদের অনেকেরই খুব শ্রদ্ধেয় মানুষ জনাব কামাল আহমেদ, বিবিসি বাংলায় ছিলেন, প্রথম আলোতে কলাম লেখেন। কামাল ভাইয়ের স্টেটাসটার একটা অংশ আমি একটু পড়ি, তাতেই হয়ে যাবে আমার মনে হয়। অ্যান্ড আই হোপ উনি এটা নিয়ে বিস্তারিতভাবে কলামও লিখবেন। উনি লিখছেন, বাহ, দুর্নীতিকে বৈধতা দেওয়ার কি চমৎকার ব্যাখ্যা। আলোচিত রাজস্ব কর্মকর্তা তার সম্পদ অর্জনের ব্যাখ্যায় বললেন, সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদের ডেকে নিয়ে এসে নানা রকম বুদ্ধি দেওয়ার বিনিময়ে শেয়ার নিয়ে পরে তিনি তা লাভে বিক্রি করেছেন। উদাহরণ হিসাবে মেয়ের নামে শেয়ারে এভাবে 14 গুণ লাভের কথা স্বীকার করেছেন। এগুলোকে বাটপারি ছাড়া অন্য কিছু বলা যায় না। কর বিভাগের পদে আসীন না থাকলে কারো পক্ষে কোনো কোম্পানির শেয়ার এভাবে হাতে নেওয়া অসম্ভব। আবার বড় বড় কোম্পানির আর্থিক অবস্থার তথ্য আগাম জেনে তার সুবাদে ব্যবসা করার অপরাধে দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে। তার মানে এটা, এই যে আপনি তথ্য নিচ্ছেন, উনি যেটা বলেন সেটা হচ্ছে আপনি তথ্য নেন, এটাকে নিয়ে কাজ করেন, করে উনি এটাকে অনেক লাভে বিক্রি করেন, রীতিমতো নাম করছেন। এবং অবাক ব্যাপার লাগলো আমার কাছে, মানে কারোর কাছে স্টুপিডিটি মনে হতে পারে, আবার হতে চালাকি মনে হতে পারে। এই মুহূর্তে উনি একটা শেয়ার নিয়ে কাজ করছেন, এবং আমি নাম বলছি না, সেই শেয়ারটার নাম বলছেন, এবং উনি বলছেন এটার দাম এখন এত আছে, 1 বছর পর এটা এত হয়ে যাবে। মানে ওই শেয়ারটার বাজার চাঙ্গা করানোর একটা ট্রিক উনি ওনার এই ইন্টারভিউতেও করলেন। মানে কি পরিমাণ ধান্দাবাজ একটা মানুষ আমরা বুঝতে পারছি। মানে উনি তথ্য নেন, তথ্য নিয়ে আগে শেয়ার নেন, পরে কাজ টাজ করেন, করে নাকি বিরাট হয়ে যায়। এবং একটা জায়গায় মেয়ের 1 কোটি টাকা শেয়ার 14 কোটি টাকা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন। সেটা বাটপারি। এবং এটা, এই জায়গাটা আমি আবারও বলি, এই যে আগাম জেনে যাওয়া যায় তার সুবাদে ব্যবসা করার অপরাধ দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে। তার মানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ উনি করছেন, আবার বুক ফুলিয়ে বলছেন এটা। আর ওই যে বললাম জয় বাংলার লোক, সেটাও আছে। তার স্ত্রী বিসিএস ক্যাডার ছিল, শিক্ষা ক্যাডারে, তারপর উনি এখন উপজেলা চেয়ারম্যান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী হিসাবে এসছে। এবং কেন? জাতির পিতা বঙ্গবন্ধু সব বলে শেখ মুজিবুর রহমানের আদর্শের জন্য আবেগী, তাই উনি চেয়েছেন সেই সেবা করুক। আমরা মেলাতে পারি আসলে ক্ষমতার বা হ্যাডামের জায়গাগুলো কোন কোন জায়গা থেকে আসে, কিভাবে আসে জিনিসটা। সরকারি চাকরি ছেড়ে অতি জনসেবায় নেমে গিয়েছেন, উনি জনসেবা করছেন। আমি আগে বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ফর্মে যিনি জড়িত, ফর্মালি ইনফর্মালি, উনি এই ভয়ঙ্কর, আমরা প্রায় ক্লিপ্টোক্রাসির কথা বলছি, এর পার্ট, চোরদের শাসনের পার্ট। উনি আওয়ামী লীগ করেন, নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ওনার মুখ থেকেই শোনা। ওই হ্যাডাম দেখান, এক তো নিজের সরকারি জায়গা আছে, প্লাস ওয়াইফের সক্ষমতা, সব মিলিয়ে মানে আমরা বুঝতে পারছি ক্ষমতার জায়গাগুলো আসলে কিভাবে তৈরি হয়। নিজাম হাজারী একটা বোমাই ফাটিয়েছেন, কারণ অনেকে অনেক কিছু বলছে, অনেকভাবে বের করছে। নিজাম হাজারী বলছেন, ইফফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে যোগাযোগ সম্পর্ক অস্বীকার করছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। এবং কেন এটা নিয়ে নিজাম হাজারীর মাথা ব্যথা? কারণ নিজাম হাজারীর মামাতো বোন হচ্ছে ইফাতের মা, তার মানে জনাব মতিউরের সেকেন্ড যে ওয়াইফ, তার মামাতো, মানে এটা হচ্ছে নিজাম হাজারীর মামাতো বোন। সো নিজাম হাজারী বলেছেন, এবার একটু উনি ওনার ওই ইন্টারভিউতে বলেছেন যে উনি সাইবার যে নিরাপত্তা আছে, সাইবার ইউনিট আছে, তাদের সাথে কথা বলছেন, হুমকি টুমকি দিচ্ছেন, উনি দেখবেন। অবশ্য আল্লাহরও কাছেও বিচার দিয়েছেন, আল্লাহ তাদের বিচার করবেন। আবার শুধু আল্লাহর বিচারের উপর উনি রিলাই করেননি, উনি আবার এই থ্রেটও দিয়েছেন। ওই লোককে বলি, যদি তার কাছে এই ভিডিও যায় সামহাউ, নিজাম হাজারীর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন, সবচেয়ে ভালো হয়। এত বড় মিথ্যা কথা বলল, এত বড় পরহেজগার, এত বড় বিরাট ধার্মিক মানুষ, বিরাট সিনসিয়ার কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার করছে নিজাম হাজারীকে সাইবার ইউনিট দিয়ে ধরান, আপনার নামে কলঙ্ক রটিয়েছে। আমরা একটু ওই জায়গাটায় আসি, যে আলাপগুলো অনেকেই করছি, ট্রু। একটা মানুষ এই চাকরি করছেন, এই চাকরি করে এই করছেন আপাদমস্তক টাউট বাটপার শ্রেণীর লোক। মানে আপনি অসৎ, টাকা কামাচ্ছেন, ওটা করছেন, সেটা করছেন, সব করছেন, আপনি আপনার সন্তানের পিতৃত্বকে অস্বীকার করছেন, এই পর্যায়ে আপনি চলে যান। এবং ফ্যাক্ট তাহলে এখন সবই, এখন আপনি 52 লাখ টাকার কোরবানি দিয়েছেন, আগের বার 60 লাখ টাকা, কত টাকা আপনার আছে। আবার যে অ্যাগ্রো বিক্রি করেছে, সে অ্যাগ্রো আবার এখন পাল্টা নাকি বলছে তারা এটা বিক্রি করে নাই। ওখানেও টাউট বাটপাররা বসে আছে কিনা দেখা দরকার, যে এখন এই লোকের হ্যাডামের চোটে অস্বীকার করছেন আমরা বেচি টেচি নেই, ছাগলটা আবার ফেরত দিয়ে গেছে, যাতে দেখানো যায়, ওই গল্পটা ফাঁদা যায় যে 1 লাখ টাকা দিয়ে করে। চারদিকে এই ঘটনাগুলো সামহাউ ঘটছে হয়তো। আর একটা আলাপ অনিবার্যভাবে অনেকে করছেন, খুব স্বাভাবিক, জেনুইন। যখন আপনি কোটি কোটি টাকা, অনেক কোটি টাকা ঘুষ খান, আপনি আসলে রাজস্বের কারসাজি কত কোটি টাকার করেন, কত শত শত কোটি টাকার, কারণ ছোট্ট একটা পার্সেন্টেজ ঘুষ খান, তার বিনিময়ে আপনি আসলে কি করেন, তাই না? এই ঘটে, এই হয়। সো এই ঘটনাটা আমাদের সামনে আসলে এই ব্যাপারগুলোকেই আবার ক্লিয়ার করেছে। আবারও বলছি, এগুলো এখন আমরা কনক্রিট, ক্রুড প্রমাণ পাচ্ছি। এর বাইরে কিছু ডিফারেন্ট কিছু আমরা ভেবেছি না। কাস্টমসের বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, তাদের অবস্থা কি মোটা দাগে, উইথ সাম এক্সেপশনস, আমরা আসলে খুব ভালো মতো জানি। এখন আবার সামনে আসলো, এবং সামনে আসাতে এখন আমাদের সামনে কনক্রিট এভিডেন্স আছে, আমরা বুঝতে পারি, জানতে পারি যে একটা মানুষ কি পরিমাণ নিচ, তার নৈতিকতার মান কত নিচে গিয়ে ঠেকতে পারে। সব কিছু হুট করে, অতি চালাকি করে, অতি বুদ্ধি দেখাতে গিয়ে লেজে গোবরে করেছেন। আমাদের ভালো লেগেছে এই দেশের সামনে, এই জাতির সামনে এসব তৃতীয় শ্রেণীর নোংরা টাউট বাটপারদের মুখোশ যতটুকু খুলবে, অনেকেরই খুলবে না, অনেকেই এই বিপদে যান নাই, আবার অনেকেই নতুন করে শিখবেন। হ্যাডাম দেখালেও সেটা কদ্দূর দেখাতে হবে, ফেসবুকে দেয়া যাবে কি যাবে না, বাড়ির লোকজন জানুক, আশপাশের লোকজন জানুক, বা না দরকারই নাই, আবার কোন সময় কী হয়। সো এটা একটা ভবিষ্যৎ শিক্ষাও অনেকের জন্য। আর কোরবানি, যেমন আমরা এখন দুবাইতে বা অন্যান্য জায়গায় কিনি, এখন ওইসব জায়গায় কোরবানি দেওয়ারও চিন্তা করতে পারেন কেউ। আবার কোরবানি দিলে এখানে দেশে যে হ্যাডাম দেখানো আছে সেটাও হবে না। সো নানান রকম হিসাব নিকাশ এখন তারা করবেন, করার কথাই, কিন্তু
আছে আবহমান কাল থেকে, কিন্তু এই এক্সপোজারগুলো মানুষের সামনে কনক্রিট কিছু তথ্য তুলে ধরে। তাই এগুলোকে খুব তাচ্ছিল্য করে উড়িয়ে না দিয়ে এই আলাপটা থাকা দরকার, শোরগোলটা থাকা দরকার। পৃথিবীটা চোর বাটপারদের একটা স্বর্গ হিসেবে তৈরি হচ্ছে। বাংলাদেশে তো অবৈধ আয় যারা করেছে, মানে জ্ঞাত আয়, বহির্ভূত আয়, ঘুষ, অনিয়ম, দুর্নীতি করে যারা টাকা পয়সা আয় করেছে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আরও অনেকে আছে। সাম্প্রতিক সময়ে পুলিশের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আলোচনা হচ্ছে, আর আলোচনায় আছে ছাগলকে কেন্দ্র করে একজন রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান। তো এই চোর বাটপারদের কথা বলছি এই কারণে যে, যেমন আমি এই জায়গাটিতে বসলাম, ভিডিওটি করার কথা চিন্তা করলাম যে এই সমুদ্র এলাকা, ফিলিপাইনের চিবু সিটি, এটা এই দ্বীপটার নাম, এই শহরটার নাম, এই জায়গাটার নাম লাপু-লাপু। হ্যাঁ, লাপু-লাপুই, যদি ভুল করে না থাকি, ভুল করলে ক্ষমা করবেন যারা জানেন। তো এইখানে সমুদ্রের পাশে পাড়ে যখন গেলাম, সি বিচে যখন গেলাম, তখন এখানে গিয়ে দেখলাম একটি জায়গাতে গান বাজনা হচ্ছে, এবং সেখানে একটা রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় করে তারা তাদের প্রচারে এসেছে, মূলত ট্যুরিস্টদেরকে লক্ষ্য করে। ট্যুরিস্টদেরকে তারা অফার করছে এখানে বিনিয়োগ করা যাবে, অর্থাৎ অ্যাপার্টমেন্ট কেনা যাবে, ল্যান্ড কেনা যাবে, এবং সেই টাকার উৎস জানতে চাওয়া হবে না। এককালীন টাকা দেওয়া যাবে, মান্থলি টাকা দেওয়া যাবে, এবং কোনো টাকার উৎস জানতে চাওয়া হবে না, এবং টাকা নিরাপদ থাকবে, ব্যাংক হিসেব খোলা যাবে, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা। তো আমি জানি না এখানেও বাংলাদেশের এসেছে কিনা। তো ফিরে আসছি যে এই চোর বাটপারদের প্রসঙ্গে। মতিউর রহমান সাহেব, এরকম মতিউর রহমান আসলে বহু আছে, এরকম বেনজির আহমেদ বহু আছে, এরকম আসাদুজ্জামান বহু আছে। প্রশ্ন হচ্ছে যে এরা বা এই প্রকৃতিতে যারা আয় করছেন, তারা যে ওই 15 লাখ টাকা দিয়ে খাসি কিনছেন তার সন্তান, এটা আসলে তাদের জন্য খুবই সামান্য পরিমাণ অর্থ। তো এই যে অতি সামান্য পরিমাণ অর্থ তারা খরচ করছেন, এবং আমরা সেটা দেখছি, সেটা দেখেই আমরা অবাক এবং বিস্মিত হচ্ছি। আর 500 একর 700 একর জায়গা জমি যাদেরটা আমরা জানছি, সেটা দেখেও আমরা অবাক হচ্ছি। এরা যে আসলে দেশের বাইরে, বাংলাদেশের টাকা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে কত লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছেন সবাই মিলে, এর কোনো হিসাব নেই। আমাদের পক্ষে সেটা কল্পনা করাও সম্ভব নয়। মতিউর রহমানরা কত টাকার মালিক হয়েছেন, কিভাবে মালিক হয়েছেন, তার সঠিক তদন্ত আসলে এই দেশে কোনোদিন হবে না। যে কারণে সে বুক ফুলিয়ে বলতে পারে যে শেয়ার বাজার থেকে আমি লাভ করেছি। রুগ্ন কোম্পানির শেয়ার, নিজের রাজস্ব কর্মকর্তা সেই কোম্পানির ফাইল দেখছেন, ফাইল দেখে সেই কোম্পানির মালিকদের সাথে বসে তাদের থেকে শেয়ার কিনছেন, 1 কোটি টাকার শেয়ার 14 টাকা লাভ, 14 কোটি টাকা লাভ করছেন, ইত্যাদি গল্প গর্বের সঙ্গে বলছেন। ছেলে ছাগল কিনছে, ছেলে গরু কিনছে, 52 লাখ 60 লাখ কোরবানিতে খরচ করছে। এটাকে যখন জাস্টিফাই করা যাচ্ছে না, তখন অস্বীকার করছেন যে এই ছেলেই আমার না, ছেলেকে আমি চিনি না। তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, সেই ঘরে তার 2 স্ত্রীর 1 স্ত্রীর সন্তান ইফাত। এগুলো খুব সাধারণ হিসাবে এখন সেটা খুবই কি বলবো, প্রমাণিত বলার কিছু না, এটা সবচেয়ে সত্য। কিন্তু তারপরেও তিনি বুক ফুলিয়ে বললেন, টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তিনি এদেরকে চেনেন না, তিনি সৎ, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে অত্যন্ত সৎ। মানে একটা সময় ছিল, গল্প শুনেছি বাবার কাছে, যে কোনো গ্রামের একজন যদি, এখন যাটাকে আমরা এসএসসি বলি, সেটাকে বলা হতো ম্যাট্রিক পাস, কোনো গ্রামে একজন যদি ম্যাট্রিক পাস করতেন, তখন আশেপাশের গ্রাম থেকে দেখতে আসতো যে এই গ্রামের এই অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে। তো সেই পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে, এখন তো দেখতে আসে না। কিন্তু এখন বাংলাদেশে দর্শনীয় বস্তু হয়েছেন এই মতিউর রহমানরা, বেনজির আহমেদরা। এরা যে কত টাকার মালিক, এদেরকে দেখতে যাবে হয়তো একটা সময় মানুষ, যে দেখি এই মানুষটার কত টাকার মালিক, সে কে। এবং এই ফিলিপিন্স সুযোগ দিয়েছে, থাইল্যান্ড সুযোগ দিয়েছে, মালয়েশিয়া সুযোগ দিয়েছে, উত্তর আমেরিকা সুযোগ দিয়েছে, অস্ট্রেলিয়া সুযোগ দিয়েছে, পৃথিবীর আরো বহু দেশ সুযোগ দিয়েছে। এবং দেশের অর্থ এরা এই প্রক্রিয়াতে আয় করছেন, আয় করে দেশের বাইরে পাচার করছেন। ফিলিপিন্সে পাচার করেছেন কিনা আমি জানি না, কিন্তু এই জায়গাটিতে দেখলাম যেভাবে অফার করা হচ্ছে, পাচার করার সমূহ সুযোগ আছে বাংলাদেশিদের, নিশ্চয়ই তারা অনেকে সেটা করবে। আলোচনাটা শেষ করি এটা বলে যে বেনজির আহমেদ হোক, আসাদুজ্জামান হোক, সত্যিকারের তদন্ত দেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার। যে তদন্ত, আমরা তো বলি তদন্ত হোক, তদন্ত তো আসলে হয় না, সত্যিকারের তদন্ত হওয়া দরকার। মতিউর রহমান, বিশেষ করে মতিউর রহমান সাহেবের প্রকৃত ঘটনা জানা দরকার। তিনি কত টাকার মালিক হয়েছেন, কোন প্রক্রিয়ায় মালিক হয়েছেন, আনইথিক্যাল কত রকমের কাজ করেছেন, কেন তিনি তার ছেলেকে অস্বীকার করলেন, কেন তিনি তার আরেক স্ত্রীকে অস্বীকার করলেন, কেন তিনি এত বড় অসত্য বললেন। তার মানে এই অসত্যের পেছনে কত বড় সত্য তিনি গোপন করেছেন, কত টাকা তিনি গোপন করতে চাচ্ছেন, কত সম্পদ তিনি গোপন করতে চাচ্ছেন। এই শাস্তিগুলো হওয়া দরকার। যদি মতিউর রহমানদের শাস্তি হয়, বেনজির আহমেদ, আসাদুজ্জামানদের দোষ যদি প্রমাণিত করা যায়, তদন্ত করে যদি সঠিক তথ্য বের করে আনা যায়, তাহলে যেটা হবে আমাদের জন্য, সেটা পৃথিবীর যে কোনো দেশেই হোক,
দেশের টাকা পাচার হবে না, দেশের ভেতরে সম্পদের পাহাড় কেউ করে তুলতে পারবে না। বেনজির আহমেদ, আসাদুজ্জামান বা মতিউর রহমানদের যা জানা যাচ্ছে, জানা দরকার এখন যে দেশের বাইরে তারা কি করেছেন, কত টাকা নিয়ে গেছেন, আদৌ কোনো টাকা নিয়েছেন কিনা, নিলে কত লক্ষ কোটি টাকা নিয়েছেন, এই তথ্যগুলো জানা দরকার। সেই কারণেই ফিলিপিন্সের এই জায়গাটাতে এসে আমাদের একজন একটা দুর্ভাগা দেশের মানুষ হিসেবে এই কথাগুলো মনে হলো যে এইখানে ফিলিপিন্সে অফার করছে, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিন এই সমস্ত জায়গাতে ঢাকাতেই কিনতে পারি না, বাংলাদেশেই কিনতে পারি না, কিনবো না, কেনার কথা চিন্তাই করতে পারি না, অবৈধভাবে টাকা আনবো বা আনবে। নিশ্চয়ই এরকম বহু মানুষ আছে সূত্র খুঁজছে। আমি জানি না, আমার এই কথা শুনেও হয়তো কতজনের উপকার হয়ে যাবে, কতজন এখানে চলে আসবে খোঁজ নেওয়ার জন্য। কিন্তু সারা পৃথিবী এই ডাকাতদের, চোরদের, বাটপারদের, জালিয়াত, ঋণখেলাপি, ঘুষখোর, এদের একটা আশ্রয়স্থল হয়ে যাচ্ছে। সেই আশ্রয়স্থল পৃথিবীর অন্য দেশ আমাদের জন্য বন্ধ করে দিবে না, বন্ধ করতে হবে আমাদের। যে কারণে আমাদের যে দুর্নীতিবাজদের কথা আলোচনা হচ্ছে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিক এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচার করবে, এই পাচার বন্ধ করা দরকার। দেশের সম্পদ দেখে যে আমরা বিস্মিত হচ্ছি, অবৈধভাবে আয় করা সম্পদ দেখে যে আমরা বিস্মিত হচ্ছি, অনেকেই বলছেন, এই বিষয়ে যারা জানেন তাদের সঙ্গে কথা হয়েছে, যে এই যে যারা পাচারের তথ্য আমরা জানছি, এটা অতি 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 সামান্য পরিমাণ, বিপুল পরিমাণ অর্থ এরা, বিপুল পরিমাণ বাংলাদেশের জালিয়াত, দুর্নীতিবাজ, সরকারি অফিসাররা, বেসরকারি ব্যবসায়ীরা, আরো নানা রকমের চোর বাটপাররা বিপুল পরিমাণ দেশের সম্পদ দেশের বাইরে পাচার করেছে। বিদেশ যেটা করেছে, এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তা দেখছেন, বিশাল বড় রাস্তা, সম্পূর্ণরূপে নিরাপদ, সাধারণ মানুষের জন্য, মেয়েদের জন্য, নারীদের জন্য, টুরিস্টদের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ এলাকা গড়ে তুলেছে। এই এলাকায় যে কেউ আসলে নির্দ্বিধায় সারা রাত উন্মুক্তভাবে করতে পারেন। মানুষ তো নিরাপত্তা চায়, তো আমাদের যে চোর বাটপাররা আছে তারা তাদের টাকার নিরাপত্তা চায়, জীবনেরও নিরাপত্তা। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং ব্যারিস্টার সুমন ভাই তিনি সংসদে দাঁড়িয়ে কি কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করেন, সেই দুর্নীতিবাজদের অনেক তথ্য বেরিয়ে এসেছে, সেই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। সেই আলোচনাটুকু আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে যে আলোচনা ছিল, আপনারা আলোচনাটুকু ধৈর্য সহকারে শুনে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।